দক্ষিণ এশিয়ার প্রায় একই বৈশিষ্ট্যের দুটি দেশ, অনেকটা একই ধরনের আন্দোলনের মুখে সরকার পতনের দৃশ্য। তবে তারপর দুটি দেশের দৃশ্যপট যেন দুটি দিকে গেল বেঁকে। একটি দেশে আন্দোলনের প্রধান শক্তি জাতীয় নির্বাচনে প্রায় অস্তিত্বহীন, আর আরেকটিতে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে নতুন সরকার গঠনের পথে। দর্শক, বলছি বাংলাদেশ এবং নেপালের কথা। দুটি দেশই জেনজিদের নেতৃত্বে আন্দোলনের মুখে সরকার পতন হলেও পরবর্তী সময় কেন এতটা ভিন্ন চিত্র তা নিয়ে শুরু হয়েছে নানামুখী বিশ্লেষণ। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশে আওয়ামী লীগ সরকার পতনের পর রাতারাতি কিংস পার্টি গড়ে অন্তর্বর্তী সরকারের অংশ হয়ে যাওয়ার খেসারত দিচ্ছে জেনজিদের নেতারা। দুর্নীতি, মব সন্ত্রাস আর ক্ষমতার অপব্যবহারের বিস্তর অভিযোগে মাত্র 18 মাসেই তারা নায়ক থেকে পরিণত হয়েছেন ভিলেনে। নেপালে যখন জেনজিদের সমর্থিত দল স্বাভাবিক নির্বাচনের মাধ্যমে ক্ষমতার দুয়ারে, বাংলাদেশে তখন শুরু হয়েছে আন্দোলনের নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান। তাদের লালন পালন করা অন্তর্বর্তী সরকার উপদেষ্টাদের ফাইলও তলব করছে দুর্নীতি দমন কমিশন। বাংলাদেশের জেনজি নেতৃত্বের করুণ এই পরিণতির দায় কেবল তাদের নয়, বরং অন্তর্বর্তী সরকারের ক্ষমতা দীর্ঘায়িত করার খেসারতও তাদের দিতে হচ্ছে। 1.5 বছরে প্রধান উপদেষ্টার বিভিন্ন বক্তব্য এবং কর্মকাণ্ডে বাংলাদেশের জুলাই আন্দোলনের উদ্দেশ্য নিয়ে বহু প্রশ্ন উঠেছে। মেটিকুলাস ডিজাইনে আন্দোলন করার দাবি খোদ ডক্টর মোহাম্মদ ইউনূসের কণ্ঠে উচ্চারিত হয়েছিল। এমনকি মানুষ তাকে 50 বছর পর্যন্ত ক্ষমতায় দেখতে চায় এমন দাবিও তৈরি করেছিল নানামুখী সন্দেহ। নেপালের অন্তর্বর্তী সরকার যেখানে 6 মাসে নির্বাচন দিয়ে বিতর্কহীনভাবে ক্ষমতা ছাড়ছে, সেখানে ইউনূস সরকার 1.5 বছর মসনদে থেকে দেশকে পরিণত করেন মবের রাজ্যে। অবশেষে নানামুখী চাপে একটি বিতর্কিত একতরফা নির্বাচন দিয়ে তিনি বিদায় নিলেও 1.5 বছরের অপশাসনের ক্ষত নিয়ে ভুগছে নতুন সরকার। এমনকি ইউনূসের প্রধান মিত্র জামাতের পক্ষ থেকে নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে ঢাকার রাস্তায় হচ্ছে মিছিল। আর কোনো মতে 6 আসনে জয় পেতে জেনজিদের দল এনসিপিকে সওয়ার হতে হয়েছে মুক্তিযুদ্ধে বাংলাদেশের বিরোধিতা করা জামাতের কাঁধে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। সরকারি চাকরিতে কোটা বিরোধিতার নামে 2024 সালের জুলাইয়ে বাংলাদেশে শুরু হয় শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন। এরপর 5ই আগস্ট ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। সেই থেকে শেখ হাসিনা অবস্থান করছেন ভারতের দিল্লিতে। এর ঠিক প্রায় 1 বছর পর 2025 সালের 9 সেপ্টেম্বর নেপালে জেনজি আন্দোলনে দেশটির সরকারের পতন হয়। পদত্যাগ করেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। বাংলাদেশের শেখ হাসিনার পতনের 3 দিন পর 8ই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে শপথ নেয় অন্তর্বর্তী সরকার। এই সরকারের শুরুতেই 2 ছাত্র প্রতিনিধি হিসেবে উপদেষ্টা হিসেবে যোগ দেন নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আর মাহফুজ আলম শুরুতে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর দায়িত্ব পেলেও পরে হন পূর্ণ উপদেষ্টা। অর্থাৎ আন্দোলনকারী জেনজিদের সরাসরি অংশগ্রহণই যাত্রা শুরু করে অন্তর্বর্তী সরকার। আর সেখান থেকেই শুরু জেনজি নেতৃত্বের পতন। কয়েকদিনের মধ্যে পরিষ্কার হয়ে ওঠে দেশের মালিক বনে গেছেন জুলাই আন্দোলনকারীরা। আর তারা সরাসরি প্রশ্রয় পেয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূসের। প্রায় 1.5 মাসের মাথায় নিউ ইয়র্ক সফরে গিয়ে মাহফুজকে জুলাই আন্দোলনের মাস্টার মাইন্ড হিসেবে সবার সামনে তুলে ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এর কয়েক মাস পর 2025 সালের 28শে ফেব্রুয়ারি কিংস পার্টির তকমা নিয়ে যাত্রা শুরু করে জুলাই আন্দোলনকারীদের দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। দলের আত্মপ্রকাশের আগে ডক্টর ইউনূস নিজেই সাক্ষাৎকারে দাবি করেন তার উৎসাহে গঠিত হচ্ছে ছাত্রদের দল। এরপর সরকারের সরাসরি দয়া দাক্ষিণে এনসিপির কার্যক্রম পরিচালিত হতে দেখা গেছে। এমনকি সেনা নিরাপত্তায় দেশের বিভিন্ন জায়গায় সভা সমাবেশ করতেও দেখা গেছে। গোপালগঞ্জে সেনাবাহিনীগুলিতে মানুষ খুনও করা হয়েছিল ইউনূস সরকারের আমলে। বিভিন্ন জায়গায় মব সন্ত্রাস সহ থানা থেকে অপরাধীদের ছাড়িয়ে আনার মতো দাপটও দেখাতে শুরু করে কিংস পার্টির নেতারা। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ সহ সরকার ইচ্ছা পূরণের জন্য সাজানো আন্দোলনের কারণে বাড়ে বিতর্ক। সব মিলিয়ে 1.5 বছরে সম্ভাবনার সবটুকু বাতি নিভিয়ে অস্তিত্ব সংকটের মুখে ডক্টর ইউনূসের স্বপ্নের এনসিপি। একতরফা নির্বাচনের আগে মান বাঁচাতে তারা ভিড়ে যায় জামাতের জোটে। অথচ এর কয়েক মাস আগে জামাতকে স্বাধীনতা বিরোধী দল হিসেবে দায়ী করে সমালোচনা মুখর ছিলেন এনসিপির অনেক শীর্ষ নেতা।
এর ঠিক বিপরীত চিত্রই দেখা গেছে নেপালে। সেখানে ওলি সরকারের পতনের পর সুশীলা কার্কির নেতৃত্বে গঠন হয় অন্তর্বর্তী সরকার। তবে সেই সরকারে জেনজিদের কোনো প্রতিনিধি রাখা হয়নি। পুরোপুরি একটি নিরপেক্ষ ভূমিকা নিয়ে 6 মাসের মধ্যে নির্বাচনের ঘোষণা দেন সুশীলা। কথিত সংস্কার কিংবা দল নিষিদ্ধের মতো অগণতান্ত্রিক কোনো পথেই হাঁটেনি দেশের অন্তর্বর্তী সরকার। উল্টো ওলির পতন আন্দোলনের সময়কার বিভিন্ন ফৌজদারি অপরাধের বিচারের উদ্যোগ নিয়েছে নেপাল। অন্তর্বর্তী সরকারের কঠোর অবস্থানের কারণে সেখানে দেখা যায়নি মবের ত্রাস। প্রধানমন্ত্রী সুশীলা উল্টো ঘোষণা দেন নেপালকে তিনি কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেবেন না। সরকারের উপর রাজনৈতিক দল ও তরুণ প্রজন্মের চাপের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতেও দেখা গেছে সুশীলাকে। বিশ্লেষকেরা বলছেন, সরকার পতন ঘটনার পর নেপালের আন্দোলনকারীরা ক্ষমতার অপব্যবহার না করার কারণে তাদের জনপ্রিয়তায় ভাটা পড়েনি। বাংলাদেশ এবং নেপাল দু দেশই গণ অভ্যুত্থানের ধরনে অনেক মিল ছিল, প্রত্যাশাও ছিল কাছাকাছি। তবে নেপালের জেনজিরা তাদের কর্মকাণ্ড নিয়ন্ত্রণে রাখায় নির্বাচনে শেষ পর্যন্ত সাফল্য পেয়েছে, আর বাংলাদেশে কিংস পার্টির তকমা নিয়ে ভরাডুবি হয়েছে এনসিপির। নেপালে গত সেপ্টেম্বরে তরুণদের নেতৃত্বে সরকার পতনের পর মূলধারার রাজনীতিতে আবির্ভূত হন ৩৫ বছর বয়সী র্যাপার বালেন্দ্র শাহ। 6 মাস পর তার দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি আরএসপি নির্বাচনে বড় জয়ের প্রান্তে। প্রাথমিক গণনায় অনেকটাই এগিয়ে আছে নেপালি জেনজিদের পছন্দের দলটি। দলের প্রধান বালেন্দ্র ছিলেন কাঠমান্ডুর সাবেক মেয়র। জাতীয় নির্বাচনে তিনি ঝাপা 5 আসন থেকে বিজয়ী হয়েছেন। এই আসনটি ঐতিহ্যগতভাবে সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির ঘাঁটি হিসেবে পরিচিত। এবার কমিউনিস্ট পার্টি অফ নেপালের প্রধান ওলি হেরে গেছেন ভোটযুদ্ধে। প্রাথমিক গণনায় দেখা যাচ্ছে ওলির দলের ভূমিদশ পরাজয় হতে যাচ্ছে। হিমালয়ের কোল ঘেঁষা দেশটিতে 165টি আসনে প্রত্যক্ষ নির্বাচন হচ্ছে। এর মধ্যে মাত্র 8টিতে এগিয়ে রয়েছে ওলির দল, আর বালেল্যান্ডের আরএসপি এগিয়ে রয়েছে 86টি আসনে। নেপালের সবচেয়ে পুরনো দল গগন থাপার নেপালি কংগ্রেস এগিয়ে রয়েছে 8টি আসনে, আর সাবেক আরেক প্রধানমন্ত্রী পুষ্পকমল দহাল ওরফে প্রচণ্ডের দল এগিয়ে রয়েছে 7টিতে। নেপালে গত 3 দশকে কমিউনিস্ট পার্টি অফ নেপাল, নেপালি কংগ্রেস ও নেপালি কমিউনিস্ট পার্টির মধ্যে ক্ষমতার পালাবদল দেখা গেছে। তবে এবার তাতে ছেদ ঘটিয়ে ক্ষমতায় আসছেন তরুণদের সমর্থিত বালেন্দ্র। দল গঠনের মাত্র অল্প দিনের মধ্যেই ক্ষমতায় বসে যাচ্ছে রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি আরএসপি। বালেন্দ্র নির্বাচনী প্রচারের সময়ও বিশাল জনসমাগম দেখা গিয়েছিল। সামাজিক যোগাযোগ মাধ্যম এবং সরাসরি জনসংযোগের মাধ্যমে তিনি পরিবর্তনকামী তরুণ ভোটারদের আকৃষ্ট করতে সক্ষম হয়েছিলেন। অথচ বাংলাদেশে 1.5 বছরের তালবাহানা ও নাটকীয়তা শেষে একতরফা নির্বাচন করেও জুলাই আন্দোলনকারীদের দলের ভরাডুবি হয়েছে। জামাতের কাঁধে চড়ার পরও মাত্র 6টি আসনে জয় পায় এনসিপি। এসব আসনে ব্যাপক কারচুপির অভিযোগ তুলছেন প্রতিপক্ষ প্রার্থীরা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী প্রার্থীরা হলেন নাহিদ ইসলাম, আক্তার হোসেন, হাসনাত আব্দুল্লাহ, আব্দুল হানান মাসুদ, আব্দুল্লাল আমিন ও আতিকুর রহমান মুজাহিদ। বাংলাদেশে 12 ফেব্রুয়ারি নির্বাচনে 2/3 বেশি সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিএনপি। আওয়ামী লীগকে ভোটের বাইরে রাখার পরেও এনসিপির ভরাডুবি এবং বিএনপির বিপুল জয় প্রমাণ হয়েছে মানুষ এখনো পুরনো নেতৃত্ব এবং দলের উপরে আস্থা রাখছে। এর জন্য 1.5 বছরে জুলাই আন্দোলনের নেতাদের কর্মকাণ্ড এবং তাদের পৃষ্ঠপোষক ইউনূস সরকারের চরম ব্যর্থতাকে দায়ী করছেন অনেকে। এনসিপির মতো দলের পক্ষে যে দেশের সত্যিকারের পরিবর্তন অসম্ভব তাও প্রমাণ হয়েছে 1.5 বছরে। এর ঠিক উল্টো চিত্র নেপালে। পুরনো দলগুলোর পরিবর্তে নতুন নেতৃত্বই হয়ে উঠেছে আস্থার প্রতীক। বিশ্লেষকদের মতে নির্বাচনের প্রাথমিক ফল ইঙ্গিত দিচ্ছে সেখানে প্রচলিত রাজনৈতিক দলগুলোর প্রতি জনগণের অসন্তোষ বাড়ছে, আর এই কারণে গণ অভ্যুত্থানে অংশ নেওয়ার শক্তি কি সমর্থন জানিয়েছেন সাধারণ ভোটাররা। দর্শক, গত বছর অক্টোবরে সই হয় জুলাই সনদ। সেদিন ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই সনদের স্বাক্ষরের দিনটি শুধু জাতির জন্য নয়, সারা পৃথিবীর জন্য এটা বড় রকমের উদাহরণ হয়ে থাকবে। বহু জায়গায় এটা পাঠ্যপুস্তকে থাকবে, ক্লাসরুমে আলোচনা হবে, বিভিন্ন দেশের রাজনীতিবিদদের মধ্যে আলোচনা হবে। তারা চেষ্টা করে দেখবে তাদের দেশে এমন কিছু করা সম্ভব কিনা। তবে বাস্তবতা হলো, বিশ্ব তো দূরের কথা, বাংলাদেশি ডক্টর ইউনূসের শাসনামল এখন আতঙ্কের নাম। তিনি যেদিন এই ভাষণ দিয়েছিলেন তার কিছুদিনের মধ্যেই নেপালের প্রধানমন্ত্রী সুশীলা কার্কি পরিষ্কার জানিয়ে দেন তারা নেপালকে
বাংলাদেশের মতো হতে দেবেন না। এবার নির্বাচনে দেখা গেল একই চিত্র। বাংলাদেশের যেখানে তরুণদের দলের ভরাডুবি, সেখানে নেপালে উঠছে জেনজিদের বিজয় কীর্তন। নেপালের নির্বাচন দেখিয়ে দিল গণ অসন্তোষ থাকাই যথেষ্ট নয়, তাকে সংগঠন, কার্যকর কৌশল এবং বিশ্বাসযোগ্য নেতৃত্বের মাধ্যমে ভোটের রাজনীতিতে রূপ দিতে পারলেই কেবল প্রকৃত পরিবর্তন সম্ভব। কোনো দলকে রাজনীতি থেকে দূরে রেখে নয়, বরং জনগণের আস্থা অর্জনের দিকে যে বেশি নজর দিতে হয়, সেটি দেখা গেল নেপালের নির্বাচনে। দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের মতো বাংলাদেশের জন্য এটি সম্ভবত সবচেয়ে বড় বার্তা। এখন এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।